দীর্ঘ 15 বছর পর দেশে আসছে শিকদার বাড়ির বড় ছেলে সারফারাজ শিকদার রাজ। আজ 7 বছর পর ফিরছে বাড়ির ছোট্ট কর্তা বড় ছেলে শাহাদাত শিকদার শান্ত। দুই ছেলেকে নিতে এসেছে দুই বাবা। সারফারাজের বাবা নওশাদ শিকদার, বর্তমানে তিনি এমপি, আর তার ভাই পারিবারিক বিজনেস সামলায়। এয়ারপোর্ট থেকে লাগেজ হাতে বেরিয়ে আসে রাজ আর শান্ত। পিছনে আসে শর্ট ড্রেস পরিহিত এক রমণী। সারফারাজ 15 বছর পর এলেও শান্ত আসে 7 বছর পর। 15 বছর আগে বাবার ওপর রাগ করে দেশ ত্যাগ করে। তার যথার্থ কারণ সারফারাজের কাছে এখনো আছে। এখনো আসা হতো না, শুধু সোহানীর অনুরোধ রাখতে আসে সারফারাজ। সারফারাজের হাতে ধরে থাকা মেয়েটাকে দেখে সবার চোখের কটর থেকে মণি বেরিয়ে আসার উপক্রম। কেমন শরীর চিপকে দাঁড়িয়ে আছে। মেয়েটার পরিহিত পোশাক দেখে চোখ ছানা বড় হয়ে যায় সবার। পুরো ঢাকা শহরে নাম করা একটা বাড়ির মধ্যে শিকদার ভিলা খ্যাত। তারপর এমপি নওশাদ শিকদার পরপর 3 বার ক্ষমতার আসনে। সব মিলিয়ে আলোচিত বাড়ি হলো শিকদার ভিলা। দুই ছেলেকে আসতে দেখে খুশিতে এগিয়ে আসেন নওশাদ শিকদার সহ তার ভাই জসিম শিকদার। তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে, চোখ তার ছলছল করে ওঠে। আদরের ছেলেকে দেখে বুকটা তার বহুদিনের পর শান্ত হয়। নওশাদ শিকদারকে এগোতে দেখে হাত দিয়ে থামিয়ে দেয় সারফারাজ। আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই, অ্যান্ড এইসব আগলার দরদেরও দূরে থাকুন। ছেলের অভিমানযুক্ত কথা শুনে নওশাদ শিকদার থমকে যায়। এতগুলো বছর পরও ছেলে তার মায়ের মৃত্যুর জন্য নওশাদ শিকদারকে দায়ী করে। তার সাথে তার বোনের অকালে প্রাণ হারানোর জন্যও মনে করে নওশাদ শিকদার দায়ী। এত বছর পরও ছেলের এত অভিমান দেখে বুকে কেমন ব্যথা অনুভব হয়। এনাকে রেখে সারফারাজ কোনো দিকে না তাকিয়ে গটগট করে হেঁটে গাড়িতে উঠে বসে। পিছন থেকে শান্ত এত বছরে ও সারফারাজকে বোঝাতে পারেনি। এটাই তার সবচেয়ে বড় ব্যর্থতা। নিজের চাচার করুণ মুখ দেখে দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এসে পা ছুঁয়ে সালাম করে। কেমন আছো বড় আব্বু? দুহাত দিয়ে জড়িয়ে ধরে নওশাদ শিকদারকে। ডোন্ট ওয়ারি, এবার যেহেতু ভাইয়াকে নিয়ে দেশে চলে এসেছি, এবার সব ঠিক হবেই। শান্তর কথায় একটু আশ্বস্ত হলেন নওশাদ শিকদার। ঠিকই তো, একবার সারফারাজ এসেছে যখন সব ঠিক হবে, এই ভেবে কিছুটা শান্তি পেলেন। নওশাদ শিকদার থেকে এবার দূরে দাঁড়ানো শাওনের কাছে যায়। হোয়াটসঅ্যাপে ব্রো, গুড। শাওন সারফারাজের সৎ ভাই। সারফারাজ এসেছে এটা কিছুতেই মানতে পারছে না শাওন। এই ভয়টাই এত বছর ধরে পাচ্ছিল শাওন। হোয়াট ডু ইউ থিঙ্ক? নাথিং। গাড়ির দিকে এগিয়ে যায় সবাই। পিছনে থেকে হঠাৎ দিকে উঠল একটা মেয়ে। স্টপ শান্ত, আমাকে রেখে কেন যাচ্ছ? শান্ত এক পলক দেখে বলল, তো তোমাকে কি সাথে নিয়ে যাব? অফকোর্স। সামনে দাঁড়ানো মেয়েটিকে দেখে নওশাদ শিকদার আর জসিম শিকদার বরকে যায়। শাওন বেশ ভালোই করেই পরখ করে। ব্রাউন কালারের চুল, কেমন ছোট ছোট পোশাক যার দরুন হাঁটু দেখা যাচ্ছে। এমন একটা মেয়ের সাথে শান্তর কথা শুনে শাওন জানতে চাইল, ওকে ভাইয়া? দেখে তো ফরেনার মনে হচ্ছে। সোহো সাদ আপ শাওন, কি বলছিস? পাশে কি কাউকে চোখে পড়ছে না তোর? নওশাদ আর জসিম শিকদার জায়গা ত্যাগ করে গাড়ির দিকে চলে যায়। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক মনে হলো না তাদের কাছে। ইমিটেশন চকচক করে, তার মানে এই নয় তা স্বর্ণ। কি বললে শান? লিসেন এনা, আমার নাম শান্ত, ডোন্ট কল মি শান। শান্ত এনাকে খুব একটা সহ্য করতেই পারছে না। বিদেশে যাওয়ার 3 বছর পর এনার সাথে পরিচয় হয় সারফারাজের সুবাদে। একদম বিরক্ত লাগে শান্তর নিকট। গায়ে পড়া যদিও সবার গায়ে পড়ে না, শুধু সারফারাজের
এই যে সারফরাজের লেজ ধরে ঠিক দেশ পর্যন্ত চলে এসেছে। এনা ইন্ডিয়ান, পড়াশোনার সুবাদে কানাডায় ছিল। কি হলো শান্ত, তুমি তখন কি বললে? আই ক্যান আন্ডারস্ট্যান্ড নাথিং। তিনজন একসাথে গাড়ির দিকে এগিয়ে যায়। সারফরাজ, এনা আর শান্ত একটা গাড়িতে ওঠে। শান্ত ফ্রন্ট সিটে বসে, সারফরাজ আর এনা ব্যাক সিটে বসে, বাকি তিনজন আলাদা একটা কারে বসে। শিকদার বাড়িতে সবাই ব্যস্ত কাজ নিয়ে। বাড়ির দুই ছেলে দীর্ঘ বছর পর বাড়িতে পা রাখবে। মাহমুদা শিকদার নাতিদের জন্য নিজের হাতে বাঙালি খাবার রান্না করেছে। খাবারের গন্ধে পুরো ঘর মো মো করছে। এই বয়সে এসেও মাহমুদা শিকদারের রান্নার হাত দূরান্ত। রান্না শেষ করে উপরে যায় মাহমুদা শিকদার। অগোছালো এলোমেলো ঘরে পা পড়তে মাহমুদা শিকদারের কপালে ভাঁজ পড়ে। পুরো বাড়িতে একজনকে নিয়ে সবসময় চিন্তিত থাকতে হয় মাহমুদা শিকদারকে। লম্বা চুলগুলো দিয়ে মুখটা ঢাকা। বড় নাতি নাতনির একমাত্র স্মৃতি বলতে সোহানি। কলেজে না গিয়ে পরে পরে ঘুমাচ্ছে। সোহানি, উঠে পড় মা, আর একটু ঘুমিয়ে নেই বড় মা, সারা রাত ঘুমাতে পারিনি। এই মেয়ের কথা শুনে মনে হচ্ছে রাত জেগে কত কাজ করেছে। কিন্তু সোহানির কাজ বলতে তো শুধু খাওয়া দাওয়া, রাত জেগে হরহর মুভির দেখা। এইসব ভয়ঙ্কর জিনিস কিভাবে দেখে সেটা ভেবে মাহমুদা শিকদার আঁতকে উঠে। মেয়ে হয়ে এসব দেখে কিভাবে? কপাল চাপড়াতে চাপড়াতে ভাবেন, রাজ্যের কাজ শেষ করে এসেছি, এখনও ঘুম শেষ হয়নি তোর। একটু পর 12টা বাজবে। আজকে তোর কে আসবে সেই কথা কি মনে আছে? শেষের কথা শুনে দরফরিয়ে উঠল সোহানি। সত্যি তো, ঘরে থাকা দেওয়াল ঘড়িটাই দৃষ্টি পড়তেই চোখ বড় বড় হয়ে যায় মেয়েটার। আগে ডাকলে না কেন? উনি এসে নিশ্চয়ই ভাববে সোহানি অলস কুম্ভকর্ণ, শুধু অলস, ঘুম কাতুরে না। সেই সাথে ফাঁকিবাজ দিয়ে সবসময় পাড়া ফাঁকি দিতে মুখিয়ে থাকে। সেগুলো বাদ দিচ্ছিস কেন? সেগুলো বল বড় মা। থাক, আর মুখটাকে এমন করতে হবে না। আমি ভাবতেই পারছি না তোর মতো আলসের রানীর সাথে নূরের মতো মেয়ের বন্ধুত্ব হলো কিভাবে। সব ভুলে সোহানির এবার নূরের কথা মাথায় এলো। নূর কোথায় বড় মা? কলেজে। যা বাবা, এই মেয়েকে এত পড়ালেখা করে কেন? আমার সাথে থেকেও কিছু শিখতে পারলো না। শ্যাম অন হিম। আমিও সেটাই ভাবছি। কি ভাবছো? এই যে ওর সাথে থেকেও তোর এই অবস্থা কেন? ও তুমি বুঝবে না। কান টেনে চোখ রাঙিয়ে কিছু বলার আগেই নিচ থেকে শোরগোল শুনে বেরিয়ে যায় মাহমুদা শিকদার। সদর দরজায় পা রাখল সারফরাজ, তার সাথে শান্ত। দুই নাতিকে উপর থেকে দেখেই চোখ জুড়িয়ে গেল মাহমুদা শিকদারের। ছোট্ট বাচ্চাদের ন্যায় ছুটে আসতে গিয়ে পা পিছলে পড়তে পড়তে কোনো রকমে বেঁচে যায় তিনি। বাড়ির সবার ভয়ে চোখ বন্ধ করে নেয়। আর একটু হলেই তো কোমর বাঁক করতে দাদু। হোয়াট এ সিন রাজ! মনে হচ্ছে হিরোইন এন্ট্রি নিল, হিরো আচমকা কোলে তুলে নিল। ওয়ান্ডারফুল। সাবধানে চলাফেরা করবে তো দাদু ভাইয়া। না ধরলে কি হতো বলো তো? মাহমুদা শিকদার ভয় পেয়েছেন বলা যায়। এই বয়সে পড়লে আস্ত থাকতো না কোমরখানা। ছেলেরা ভয়ে ভয়ে বললেন, কিছু হয়নি তো মা তোমার? সাবধানে চলাফেরা করবে তো? কিছু হয়নি, কান্না করে দিলেন মাহমুদা শিকদার। এত বছর পর নিজের আদরের নাতিকে দেখে আপনা পানি চোখ জোড়া ভিজে উঠল। নিজের একমাত্র বোনের মেয়ের সাথে নওশাদ শিকদার, মানে তার ছেলের সাথে বিয়ে হয়। লাভ ম্যারেজ ছিল। একটা দুর্ঘটনায় তার মেয়ের মতো ছেলের বউকে হারাতে হয়। তারপর নওশাদ শিকদার দ্বিতীয় বিয়ে করে। কিভাবে করে তা আজও বুঝতে পারেন না। কাঁদছো কেন? তুই বুঝবি না, বুঝলে আর এই বুড়িকে রেখে এত বছর দূরে থাকতে পারতি না। সব আদর কি তোমার বড় নাতিকে দিবেন দাদু? এই আমাকে কি চোখে দেখছো না? অভিমান করে বলল শান্ত। কে বলল চোখে দেখি না? বলে জড়িয়ে ধরে শান্তকে। ওয়াও রাজ, তোমাদের বাড়িটা কত সুন্দর।
এনার কথা শুনে সবার ওর দিকে তাকায়। মেয়েটাকে মাহমুদা শিকদার জানতে চাইলেন ঝামেলা। শান্ত মুখ ফসকে বলার সাথে সাথে এনা রাগী চোখে তাকায়। শান্ত খুব একটা পাত্তা না দিলেও নওশাদ শিকদারের স্ত্রী ফারজানা বেগম শরবতের গ্লাস নিয়ে এগোনোর আগেই সারফারাজ থামিয়ে দেয়। ওই মহিলাকে আমার কাছে আসতে বারণ করো, সহ্য করতে পারছি না। ওনাকে বলেই ব্যাগ নিয়ে উপরে যাওয়ার জন্য পা বাড়াতেই ঝড়ের ব্যাগে উপর থেকে কে যেন এসে জড়িয়ে ধরে সারফারাজকে। আচমকা আক্রমণে 2 কদম পিছিয়ে যায় সারফারাজ। হঠাৎ আক্রমণে কিছুটা ভড়কে যায়। এনা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। সারফারাজ বুক থেকে সরিয়ে যাওয়ার আগেই মেয়েটা মাথা তুলে তাকায়। মামা কেমন আছো? আমি তো বিশ্বাস করতেই পারছি না সত্যি সত্যি তুমি এসেছো। এনা চোখ বড় বড় করে তাকায়, মুখটা হা হয়ে গেছে। প্রথমে ভেবেছিল কাজিন হবে, কাজিন হওয়ার কথা, কিন্তু এই মেয়ে ভাইয়া না ডেকে মামা ডাকছে কেন? বয়স 16 বা 17-র কাছাকাছি হবে, কিন্তু সান মেয়েটাকে হু ইজ দিস গার্ল? রাজকে মামা ডাকছে কেন? শান্ত বিরক্ত হলো। পুরো মাথায় গোবরের সরাক সরগ। মামা যেহেতু ডাকছে নিশ্চয়ই বোনের মেয়ে। খানিক বিরক্ত হয়ে বলল, মামা ডাকে কেন সেটাও মাথায় ঢুকছে না। এই মাথা নিয়ে আরেকজনের মাথা খাওয়ার ধান্দা। এনা রেগে যায়। শান্তর এমন তেতো করলার রস মাখানো কথা শুনতে শুনতে বিরক্ত। শুধু সারফারাজের জন্য সহ্য করছি। গুড, তুই কেমন আছিস? ইস, আমরা মেয়েটা একদম শুকিয়ে গেছে। আমার জন্য কি কি এনেছো? বেশি কিছু না, ঘাড়ে করে একটা উটকো ঝামেলা নিয়ে এসেছে। তাও আবার যে সে ঝামেলা না, কানাডার সাথে ইন্ডিয়ান মিশ্রিত ফরেনার ঝামেলা। শান্ত মামা কেমন আছো? আর ফারহানার ঝামেলা সেটা আবার কি? সান দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে এনা। সোহানি এইটাকে শান্ত মামা? মনে হচ্ছে জামা কাপড় সেলাই করার সময় কাপড় কম পড়েছিল। এনা এবার অপমানিত বোধ করে, রাগে রিরি করে। কিছু বলার আগেই চোখ পড়ে সারফারাজের দিকে। মনে হচ্ছে কিছু বলতে চাওয়াটা বিরাট অপরাধ। সারফারাজের রক্তিম চোখে দেখে চুপ করে যায়। এটা এনা বিয়া শর্ট করে এনা। শান্ত বলল, আমি সোহানি। বিকেলে ছাদে বসে আছে সোহানি। সারাদিন নূরের জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে ছাদে বসে আছে। কখন আসবে নূর? কত কিছু বলতে হবে আসার সময়। সোহানির মামা কত কিছু এনেছে। নূরকে না দেখানো অবধি যে শান্তি পাবে না ভাবছে, আর আসার মুখে দিচ্ছে সোহানি। পাশে কারো অস্তিত্ব বুঝতে পারল, দেখার জন্য ঘাড় ঘুরিয়ে তাকাবে, তার আগেই পিঠে চাপড় মাপ পড়ল। ঘাড় ঘুরিয়ে তাকাতেই ভয়ে কাসুমাসু করে সোহানি। সামনে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে সামিরা। শান্তর ছোট বোন এবার অনার্স ফাইনাল পরীক্ষা দিবে। পড়ালেখায় খুব ভালো, বলা যায় শিকদার বাড়ির প্রতিটা ছেলে মেয়ে পড়ালেখায় দূর দূরান্ত। শুধু সোহানি আর শাওন ব্যতিক্রম। শাওন প্রতিটা পরীক্ষা টেনে টুনে পাশ করে, আর এই সোহানি তো প্রায় পাশ করার জন্য যুদ্ধ করতে হয়। খালামণি মারছো কেন? দেখছো না খাচ্ছি? সামিরা কানটা জোরে টেনে ধরে, সব রাগ কানের উপর মেটাতে চাওয়ার প্রয়াস। তোর খাওয়া আমি ছুটাচ্ছি। এই আজকে তোর এক্সাম ছিল আর তুই সারাদিন পড়ে পড়ে ঘুমিয়েছিস, আর এখন ছাদে বসে আচার খাওয়া হচ্ছে। তোর প্রিন্সিপাল আমাকে কল দিয়ে কলেজে নিয়ে গেছে। সিসি সোহানি, তুই গত এক্সামে চিট করতে গিয়ে ধরা পড়েছিলি। আমি তোর জন্য স্যারের কাছে রিকোয়েস্ট করলাম, আর আজকে এক্সাম না দিয়ে আসার বসছিস। সোহানি কোনো রকম কানটা সারিয়ে নেয়। শোনো খালামণি, এত পড়ালেখা করে কী লাভ? সেই তো সংসার করতেই হবে। মামা চলে এসেছে, এবার বলবো আমাকে একটা বিয়ে দিয়ে দিতে, আর পড়াশোনা করতে মাথায় প্রেশার দিতে হয়।
আমি শান্তশিষ্ট মানুষ, শুধু শুধু বেচারা মাথাটাকে প্রেশার দিয়ে কষ্ট দিতে চাই না। আর পড়াশোনা আমাকে দিয়ে হবে না, এসব শুধু তোমাকে দিয়ে আর নূরকে দিয়ে হবে, আমার দ্বারা এইসব হবে না। সোহানীর কথা শুনে ইচ্ছে করছে ছাদ থেকে ফেলে দিতে, কিন্তু সেটাও করা যাবে না, এখন তো আরও আগেই না। সারফারাজ বিদেশ থাকাকালীন থেকে আদর দিয়ে একে বাদরে পরিণত করেছে, তখনই কিছু বলা যেত না। এই তো 6 মাস আগের কথা। রাস্তায় আইসক্রিম খেতে খেতে আনমনে হাঁটছিল সোহানী। হঠাৎ করেই একটা কার পিছনে থেকে সোহানীর দিকে এগিয়ে আসছিল। বারবার হর্ন দেওয়ার পরে এই মেয়ে কানে হেডফোন গুঁজে মাঝ রাস্তায় হাঁটছিল। আচমকা ধাক্কা খাওয়ার আগে বাঁচিয়ে নেয় নরম তুলতুলে দুটো হাত। নূর নামে মতোই আলোর ঘেরা। নূরের জন্য সেই যাত্রা বেঁচে যায় সোহানী। পরে জানতে পারে নূর এতিম, একটা এতিমখানায় থাকে। সোহানীর জন্য এতিমখানা থেকে নূরকে এই বাড়িতে এনে রাখা। প্রথমে কেউ রাজি হয়নি, সারফারাজ বলাতে আনতে বাধ্য হয়। এতিম হলেও বেশ আত্মসম্মান বোধ আছে, বাড়িতে যতক্ষণ তাকে সব কাজ করে। প্রথমে আসার জন্য মোটেও রাজি হয়নি, পরে বাধ্য। কারণটা এখনও ক্লিয়ার না। কানটা ছাড়ো তো, এভাবে টানাটানি করলে হাতে কান ছিঁড়ে হাতে চলে আসবে। মামা কোথায়? আমি কিন্তু বলে দেব যে তুমি আমাকে মারেছো। হ্যাঁ হ্যাঁ চল, আমিও বলি তার আদরের বোনের মেয়ে একে তো পরীক্ষার সময় চিট করছে, আবার পরীক্ষার সময় পরে পরে ঘুমিয়ে এখন আছাড় খাচ্ছে। সোহানী এবার একটু ভয় পায়। প্লিজ বলো না, আমার একটা প্রেস্টিজ আছে, এইসব বললে মানের ও থাকবে না। আগে মনে ছিল না। না, সামিরা হতাশ। এই মেয়েকে কিছু বলা আর কলা গাছের সাথে গল্প করা এক, তাই আর কথা বাড়ালো না। নূর কোথায়? ও তোকে রেখে কলেজে কিভাবে গেল? যেতে চাইনি, জোর করে পাঠিয়ে দিয়েছি। ওর পড়াশোনার দরকার, আমার এত দরকার নেই। যা করেছি আলহামদুলিল্লাহ। সামিরা হতাশ। কি বলে এই মেয়ে? যা করেছি আলহামদুলিল্লাহ মানে কি? আরও কিছু বলতে চাইল, তার আগেই নিচে থেকে কার যেন চিল্লাচিল্লি শোনা যায়। নিচে এত শোরগোল শোনা যাচ্ছে কেন বলো তো খালামণি? এক সোহানী, চিল্লাচিল্লি করছো কেন? তোর এই আশার মাখা হাত আমার জামাই মুসলি কেন? কান টানার গিফট। সোহানী কথাটা বলার সাথেই সোহানীর দিকে তেড়ে যায় সামিরা। একজনের পিছনে একজন দৌড়াতে দৌড়াতে নিচে চলে যায়। স্টুপিড, এইটা কি করলে? হাউ ডেয়ার ইউ? বেশ করেছি। আমাকে রাস্তায় গাড়ি চাপা দিয়ে মারতে চাইছিলেন, ওটার কাছে এইটা কিছুই না। আপনি এই বাড়িতে কি করছেন? বড়মাকে বলে এখনই আপনাকে পুলিশে দিব। বড়মা নূর চিৎকার করে মাহমুদা শিকদারকে ডেকেই যাচ্ছে। দূর থেকে শান্ত আর এনা দেখে হাঁ করে তা আছে। দুজনের মুখের ভেতর অনায়াসে যে কোনো কিছু ঢুকতে সময় লাগবে না। ঘরর মশা, এত পানি সারফারাজের পুরো গায়ে। চোখ মুখ এমনি কি পুরো শরীর ভিজে জবু থবু। এই মেয়ে তোমার সাহস হয় কী করে রাজের গায়ে এইসব ময়লা পানি দেওয়া? জানো কার সাথে মিসবিহেভ করছো? আর আমাদের ফলো করতে করতে বাড়িতে চলে এসেছো। এনা কথাগুলো বলে তেড়ে যায় নূরের দিকে। শান্ত এখনও যেন ট্রমায় আছে। আজকে মেয়েটাকে সারফারাজ নির্ঘাত কাজ চিবিয়ে খাবে। কিন্তু এনা কি বলল? ফলো করতে করতে? কি বলছো? ফলো করতে করতে এসেছে মানে কি? ওকে আগে থেকেই চিনো? চিনব না কেন? রাজ অফিসের কাজের জন্য যখন বাইরে বের হয়েছিল রাস্তায় আমাদের গাড়ির কাজ ভেঙে দিয়েছে। এখন আবার এনার কথা টেনে নিয়ে কোমরে 2 হাত রেখে বলে উঠল, বেশ করেছি আপনারা যে আপনাদের গাড়ি আমার গায়ের ওপর উঠিয়ে দিচ্ছিলেন তার বেলায় সে বলার কিছু না, তাই না? নিজেরা করতে পারবেন, আর অন্যের বেলায় তা করলে ধমকাধমকি। সারফারাজ রাগের টি টেবিলের সজোরে আছাড় মারে। কাজ ভাঙার ঝংকার শুনে বাড়ির সবাই চলে আসে। পুরো মেঝেতে কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে
মাহমুদা শিকদার সারফারাজের এহেন রাগ দেখে ভীত হয়ে পড়েন। পরক্ষণে লক্ষ্য করলো সারফারাজের গায়ে ময়লা পানি, তার পাশে নূরের হাতে একটা বালতি। এই বালতি দিয়েই তো একটু আগে সারফারাজের ঘর মুছতে পাঠিয়েছিলেন। নূর ঘরোয়া কাজে বেশ পটু, বিশেষ করে ঘর মোছা, কাপড় ধোয়া, রান্না করা। এইটুকু বয়সে এত কাজ জানা চারটিখানি কথা না। নূরের এসব কাজের জন্য এই বাড়িতে থাকাটা আরও সহজ হয়েছে। বাড়িতে বেশিরভাগ কাজ নূর করে থাকে, তবে আজকে আসতে দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করতে পারেনি। সারফারাজ বের হওয়ার পর নূরকে ঘরটা মুছতে বলে, কিন্তু সেই ঘর মোছা পানি সারফারাজের গায়ে কেন? সারফারাজের রাগ দেখে নূর ভয়ে পিছিয়ে যায়, যদিও ইচ্ছে করে পানি ফেলেনি। উপরে বালতি রেখে ওড়না ঠিক করতে গিয়ে আচমকা কাত হয়ে পানি নিচে পড়ে যায়। আর নিচে ছিল সারফারাজ। দেশে সেই কাজের জন্য বাইরে যায়। বাড়িতে এসে সিঁড়ির ওপর একা দেওয়ার সাথে সাথে অঘটন ঘটে। কি হয়েছে সারফারাজ বাবা, তোর এই অবস্থা কেন? কোনো রকমে ভয়ে জানতে চাইলেন জসিম শিকদারের বউ ফিরোজা বেগম। সারফারাজ ফিরোজা বেগমের সাথে খুব একটা খারাপ ব্যবহার করে না। তার মায়ের সাথে বোনের মতো সম্পর্ক থাকায় একটু হলেও মান্য করে। এই মেয়েটা কে? ওর সাহস হয় কী করে আমার বাড়িতে আমাকে অপমান করার? অ্যান্সার মি। একটা ম্যানারলেস মেয়েকে এই বাড়িতে থাকার পারমিশন কে দিয়েছে? চিৎকার দিয়ে বলল সারফারাজ। সারফারাজ বেশ রাগী গম্ভীর প্রকৃতির, হাসাহাসি যেন ঘর অন্যায়। খুব কথা বলাও তার স্বভাবে নেই। সোহানীর জন্য মাঝে মাঝে একটু কথা বলতে হয়। নিজের বোনের প্রতিচ্ছবি মেয়েটার মধ্যে দেখতে পায়। আর সারফারাজের বোন সারিকা ছিল তার মায়ের মতো, তাই সোহানীর প্রতি না চাইতেও মায়া হয়। দাদু ভাই, তুই শান্ত হয়ে একটু বল, তোর এই অবস্থা কেন? আর নূর কি করেছে আপনি দেখতে পারছেন না দাদু? এই মেয়েটা রাজের গায়ে ঘর মোছার পানি ফেলেছে। নূর এবার একটু ভয় পায়। বাড়িতে আজকে কার যেন আসার কথা ছিল, নূর ঠিক জানে না। সোহানী বলেছিল সারপ্রাইজ, তার মানে ওরাই আসার কথা ছিল। কি হলো নূর, কথা বলছিস না কেন? উত্তর দে। তোকে তো আমি কাজের জন্য পাঠিয়েছিলাম, আর তুই এটা কি করলি? কি হলো? মাহমুদা শিকদার নূরের সাথে বরাবরই খুব ভালো ব্যবহার করেন। বাড়ির সদস্যদের চোখে নূরের এই বাড়িতে থাকাটা একটু ভালো লাগে না। মাহমুদা শিকদারের আচরণ দেখে নূর বুঝতে পারল সামনে দাঁড়ানো লোকটা এই বাড়ির কেউ। কিন্তু নূর তো ইচ্ছে করে করেনি, ঘটনাবশত। নূর মুখ ফুটে আমতা করে কিছু বলার আগেই ছিটকে দূরে সরে যায়। কারো শক্তপোক্ত পুরুষশালী হাতের থাপ্পড় খেয়ে ঠোঁটের কোণে রক্ত চলে আসে। হঠাৎ আক্রমণে কিছুটা ভড়কে যায়। নূরের মাথাটা কার যেন পায়ের কাছে পড়ে। নূরের মাথাটা গিয়ে ঠেকে সোহানীর পায়ের কাছে। ঠোঁট ছুঁয়ে রক্ত ঝরছে। সোহানী যেন চোখকে বিশ্বাস করতে পারছে না তার মামা নূরের গায়ে হাত তুলেছে। নূরকে দুই হাত দিয়ে উঠিয়ে দাঁড় করায়। সারফারাজ বিরক্তি মাখা মুখ নিয়ে এখনও নূরের দিকে তাকিয়ে আছে। নূর কিছুটা ভয় পায়। পাশ থেকে এনা যেন খুশিতে আত্মহারা। ফারজানা বেগম সারফারাজকে পছন্দ না করলেও, এমনি কি তার কাজকর্ম পছন্দ না করলেও আজকে বেশ খুশি হয়েছে। নূরকে তার অসহ্য লাগে। নূরের জন্য শাওনকে দুবার মাল খেতে হয়েছে। ভয়ে সারফারাজের কাছে কেউ এগিয়ে আসছে না। বরাবরই বদরাগী টাইপের সারফারাজ শান্ত এবার মুখ খুলল। ভাইয়া, এইটা কি করলে? মেয়েটা বাচ্চা ভুল করেছে, তুমিও ওর সাথে সাথে বাচ্চা হয়ে ওকে মারবে? ভুল করেনি, অন্যায় করেছে। ইউ আর রাইট রাজ, মেয়েটা সেই শুরু থেকেই অন্যায় করেছে। প্রথমে রাস্তায়, এখন তোমার বাড়িতে তোমার সাথে মিসবিহেভ করছে। এনার কথা শুনে শান্ত কটমটিয়ে তাকায়। তোমার কাজই হলো আগুনে ঘি ঢালা, তাই না এনা? হোয়াট? কি বলতে চাইছো সান? আমি যা বলছি একদম ঠিক বলছি। আর এই মেয়েটাকে মেরে রাজ একদম ঠিক করেছে। চুপ করবি দুজন? নিজেদের মধ্যে ঝগড়া করেছিস কেন? আর শান্ত, এনা আমাদের অতিথি,
তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন? নিজের দাদির কথা শুনে শান্ত কোনো রকমে নিজেকে সামলে নিল। এই মেয়েকে দেখতে ইচ্ছে করে না। সোহানি তার মামার এই রাগের কারণটা বুঝতে পারল না। এত রাগ বুঝতে বাকি রইল না সরফরাজ নূরকে মেরেছে। কিছু বলতে যাবে তার আগে কিছু বলার সুযোগ না দিয়ে হনহনিয়ে উপরে চলে যায় সরফরাজ। এনাও পিছনে পিছনে উপরে চলে যায়। উপরে চলে যাওয়া দেখে নূর স্বস্তি পায়। বাবা হাত না হাতি। নূর মনে মনে আস্থা রকম বকছে সরফরাজকে। এখন মনে হচ্ছে বেশ করেছে। আর বেশি কিছু ভাবতে পারল না। কি হয়েছে নূর? মামা তোকে মারল কেন? আর এত রেগেই বা আছে কেন? তুই কি কিছু করেছিস? নূর এই যাত্রায় গুটিয়ে যায়। সোহানির মামাকে না চিনলেও মামা সম্পর্কে একটু আধটু না বেশ অনেকটা শুনেছে। এইটাও শুনেছে সরফরাজ চেয়েছিল বলেই নূরকে এই বাড়িতে রাখা হয়েছিল। কিন্তু নূর তো লোকটাকে চিনত না। কী রে কথা বলবি তো? কথা পরে বলবে। সারাদিন কোথায় ছিল মহারানী? বাড়িতে এত কাজ আর আজকে কলেজে যেতে হলো কেন? আর এত বেলা করে বাড়িতে এসে আবার ছেলেটাকে রাগিয়ে দিল। ফারজানা বেগম বরাবরই নূরকে দেখতে পারে না। তার মতে এসব মেয়েদের কাজ হলো বড় বাড়িতে ঢুকে নিজের আখের গুছিয়ে নেওয়া। নূরকে রাখার কারণ ঘরের কাজ করানো। কলেজে সব সময় যাওয়া হয় না। সপ্তাহে 3 বা 4 দিন। এক্সাম ছিল নানু। কলেজে না গিয়ে নিশ্চয়ই তোমার হাত পা টিপে দিবে না। আর নূরের সাথে একদম এভাবে কথা বলবে না। নূর আমার বোনের মতো। আমি তাই মনে করি দুটোই এক গোয়ালের গরু। হাড় মাস জ্বালিয়ে খেতে দুজনেই অস্বাদ। সে কি আমি জানি না? বলেই মুখ বিকৃতি করলেন ফারজানা বেগম। কাকিয়া কি বলছো? ভাইয়া যদি জানতে পারে তাহলে তুল কালাম কাণ্ড ঘটে যাবে। সামিরার কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল ফারজানা বেগম। এই একজনের জন্য বছরের পর বছর এই মেয়েকে সহ্য করতে হচ্ছে। না হলে নওশাদ শিকদারকে বলে এই ব্যবস্থা করতে 2 সেকেন্ডও লাগতো না। আমি কি ভয় পাই নাকি তোর ভাইয়াকে? ওর যতটুকু অধিকার আমারও। আমার থামবে তোমরা? হঠাৎ কথা থেমে যায় মাহমুদা শিকদারের হুঙ্কার শুনে। বেশি চেঁচামেচি তার কাছে বিরক্তকর লাগে। এই যে এতক্ষণ এত কথা শুনে বিরক্ত হয়ে যায় মুহূর্তে। মাহমুদা, যা হয়েছে তা ভুলে সবাই সবার কাজে যাও। বিছানায় বসিয়ে নূরকে ওষুধ লাগিয়ে দিচ্ছে ঠোঁটের কোণে। নূর বাধ্য মেয়ের মতো চুপ করে সেবা নিচ্ছে আর সোহানির জ্ঞান বাণী শুনছে। কেন মামার গায়ে ময়লা পানি ফেলতে গিয়েছিলি বলতো? ইস, কতখানি ব্যথা পেলি বলতো? আর মামার সামনে যাবি না। কথাই ভাবলাম তোর সাথে সুন্দর করে পরিচয় করিয়ে দিব। আমার মতো তোকেও তখন অনেক ভালোবাসতো। কিন্তু আজকের পর থেকে তো তোকে দেখতেই পারবে না। আমি কি জানতাম যে তোর মামা হয়? আর গায়ে পানি ফেলার আগে রাস্তায় দেখা হয়। তখন ও জানতাম না। দোষ তো তোরই। আমাকে আগে দেখালি না কেন? দেখলে তো আর এমন হতো না, তাই না? ভেবেছি সারপ্রাইজ দিব, কিন্তু তুমি তো তার আগেই আমাকে সারপ্রাইজ দিলি। আমার মামা কত হ্যান্ডসাম আর সুন্দর, তোকে সরাসরি দেখাতে চেয়েছিলাম। আর তুই তো ওই এনা না ফেনা মেয়েটা কে বলতো? একটুও ভালো না। আমাকে রাস্তায় কি বলেছে জানিস? আমারও ভালো লাগে না। কেমন বেহায়াপনা মতো চলাফেরা, গা চিপকে থাকা, জামা কাপড়ের যা ছিঁড়ি। কিন্তু কি বলছে তোকে? নূর, রাতে ঘুমানোর সময় বলবো। ঠিক আছে, ওষুধ লাগানো শেষ। এবার আর মামার সামনে যাবি না। আমি সরি বলে নিব মামার কাছে। তার আগে একদম সামনে যাবি না। নূর, আচ্ছা ঠিক আছে, একদম সামনে যাব না। 8টা বা তার চেয়ে একটু বেশি হবে। নূর রান্না ঘরের কাজ করছে। রান্না প্রায় নূরকে করতে হয়। নূরের খুব একটা অসুবিধা হয় না, বরং ভালোই লাগে। সোহানি সন্ধ্যা থেকে পড়ছে, বাধ্য হয়ে পড়তে হচ্ছে। এই নিয়ে কতবার টিচার পাল্টাপাল্টি করেছে,
হিসেব নেই। এবার একজন মেয়ে টিচার রাখা হয়েছে, আজকে নিয়ে 5 দিন। 7টার দিকে এসেছে, এখনও পড়াচ্ছে। নূর, এই নূর। ফিরোজা বেগমের গলায় আওয়াজ শুনে রান্নাঘরের ভেতর থেকে একটু বাইরে আসে। বলো চাচি। সোফা, মেয়েটা সেই কখন এসেছে? একটু নাস্তা দিয়ে আয় না মা। এই যা দেখেছো চাচি, একদম ভুলে গেছি। তুমি একটু এই দিকটা দেখো, আমি হালকা নাস্তা দিয়ে আসি। সোফা, আপু কি বলবে বলো তো? ফিরোজা বেগম সন্দিহান গলায় বলল, সে কি একবারও কিছু দিস নাই? দিয়েছি শুধু চা আর বিস্কুট, আর কিছু দেওয়া হয়নি। সবার জন্য খাবার তৈরি করতে করতে সময় হয়নি। আমি এদিকে সামলাচ্ছি, তুই যা দিয়ে আয়। আচ্ছা। নোট ট্রে হাতে বেরিয়ে যায়, তখনই উপর থেকে শুনতে পাওয়া যায় সামিরা বলছে, নোর 2 কাপ কফি নিয়ে আয় তো। একদম চিনি ছাড়া একটা, আর একটাই চিনি চাইছে। নোট ট্রে রাখবে তার আগেই ফিরোজা বেগম থামিয়ে দেয়, তুই ওপরে যা, আমি ততক্ষণে কফি বানিয়ে রাখছি, তারপর এসে নিয়ে। কিরে নূর, তাড়াতাড়ি কর। ফিরোজা বেগম বিরক্ত হয়ে যায়, এই মেয়ে কফি খাই কবে থেকে। 2 কাপ কফি বানিয়ে দেয় ফিরোজা বেগম। যা এবার, আসতে যাস। ঠিক আছে। নূর সোহানের রুমে যাওয়ার আগেই সামিরা থামিয়ে দেয়, নূর খাবারগুলো আমাকে দাও, আমি সোহানির ঘরে দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি, আপনি বরং আপনার কফিটা নেন। কফি দুটো ভাইয়ার ঘরে দিয়ে আসো। নূর ভয় পেয়ে যায়, সারফারাজের ঘরে গেলে ওই লোক কাঁচা চিবিয়ে খাবে, তখন যেভাবে চর মেরেছে। কিন্তু কিভাবে বলবে না করা যে নূরের ধাঁচের মধ্যে নেই। ঠিক আছে, ঘরে বাইরে থেকে দ্বিধায় ভুগছে নূর। যাবা নাকি যাবা না? আর কিছুক্ষণ থাকলে কফি পানি মতো হবে, আর সারফারাজ নামক লোক হবে আগুনের মতো উত্তপ্ত। কিন্তু সামিরা নূরকে আসতে বলল কেন? দরজায় ঠক ঠক শব্দ করে নূর, কামিং। নূর অনুমতি পেয়ে দম বন্ধ করে ভেতরে চলে যায়। যা হবার হবে, এবার সরি বলে দিবে, না হলে একই বাড়িতে এভাবে তো আর থাকা যাবে না। নূর যেহেতু রাস্তার ঘটনা মাথায় রাখেনি, লোকটাও বিকেলের ঘটনা মাথায় রাখবে না। যতই হোক সোহানির মামা, একটু তো দয়া থাকবে। ভাবতে ভাবতে ভেতরে আসে, তুমি তুমি এখানে আমার ঘরে কেন এসেছো? হাউ ডেয়ার ইউ? সারফারাজ এর রাগ মিশ্রিত কণ্ঠে শুনে হাতে থাকা কফির কাপ টক ঠক করে কাঁপতে থাকে। একটা মানুষের রাগ কি সবসময় পাহাড়ের ন্যায় অটল থাকে? আশ্চর্য, ভাবতে ভাবতে কাঁপা কাঁপা গলায় বলল, আপনার কফি। সামিরা খালামণি বলল দিতে। শান্ত নূরের কাঁপাকাঁপি দেখে এগিয়ে আসে, দেখছো মেয়েটা তোমাকে দেখে ভয় পাচ্ছে, আর তুমি এখনও রাগ দেখিয়ে যাচ্ছ। দেখি নূর, আমাকে দাও। আপনি আমার নাম জানেন মামা? শান্ত মাত্র নূরের থেকে নেওয়া কফি মুখে দিচ্ছিল। নূরের মুখে মামা ডাক শুনে মাথায় উঠে কফি কাশতে কাশতে বেহাল দশা। দেখি দেখি আস্তে খেতে হয় কফি, এভাবে তাড়াহুড়ো করছেন কেন? বলেই শান্তর দিকে এগিয়ে যায়। আচমকা প্লাজোর সাথে পা লেগে গরম কফি সারফারাজের গায়ে গিয়ে পড়ে। বিদ্রোহ সম্পর্ক নিয়ে ক্লিয়ার করি, সারফারাজ তার চাচিকে কাকিয়া বলে সম্বোধন করবে। চাচাকে চাচ্চু, আর সোহানি যেহেতু মাহমুদা শিকদারের নাতনির মেয়ে, তাই বড় মা বলে ডাকবে। আপনারা কি ডাকেন আমার জানা নেই, তবে সোহানির আর নূর বড় মা বলে সম্বোধন করবে। সারফারাজের বর্জের ন্যায় গর্জন শুনে ভীতু হয়ে যায় নূর। সরি সরি মামা, আমি দেখিনি। পায়ের সাথে পা লেগে কিভাবে যে পড়ে গেলাম বুঝতে পারিনি। বলতে বলতে হাত দিয়ে পরিষ্কার করার প্রয়াস করছে নূর। সারফারাজের শার্ট এর ভেতর দিয়ে গরম কফি গায়ে লাগে। অতিরিক্ত ফর্সা হওয়ার কিছুক্ষণের মধ্যে লালচে দাগ পড়ে যায় বুকের দিকটায়। শার্টের বোতাম খুলে দেওয়ার ফলস্বরূপ নূরের দৃষ্টিতে পড়ে লোমহীন পুরুষালী বক্ষ। নূর ঘর লাগা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। এতক্ষণ ভয়ে গলা শুকিয়ে গেল, এবার অন্য কারণে গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে বারবার। সি সি নূর, কি করছিস? লোকটা তোর সম্পর্কে মামা হয়। তুই ভাগ্নি, কন্ট্রোল ইয়োর সেলফ।
সোহানি জানতে পারলে কি ভাববে। এবার নিজের ভাবনাতে নিজেই কেমন হাঁসফাঁস করছে মেয়েটা। এইটা কি করলে ইডিয়েট, ইচ্ছে করে করলে তাই না? তোমাকে তখন একটা চর না মেরে আরও কয়েকটা মারা উচিত ছিল। ইচ্ছে করছে। ভাবনার ছেদ ঘটে সারফারাজের দেওয়াল দোষারোপ শুনে কি করে নূর বোঝাবে? ইচ্ছে করে করেনি। ঘুমান্ত সিংহকে কি ইঁদুরের দ্বিতীয়বার জাগানোর সাহস রাখে? উহু রাখে না। তাহলে নূর কেন সেই সাহস দেখাবে? কে বোঝাবে এই নির্দয় মামা নামক মানবকে? বিশ্বাস করুন মামা, সত্যি ইচ্ছে করে নি। শাট আপ ইডিয়েট। শান্ত নীরব শ্রোতা সব সময়। কিন্তু এত বড় মেয়ের নিকট থেকে বারংবার মামা সম্বোধনে খানিকটা বিবৃতিতে পড়ে যায়। নূর, তুমি মামা ডাকছো কেন? বাই এনি চান্স আমাদের কি বেশি বয়সের লাইক চাচা বা আঙ্কেল টাইপের মনে হচ্ছে? আচ্ছা, আমাদের যে মামা ডাকছো তাহলে আব্বু আর চাচুকে কি বলে ডাকো? প্রশ্নটা করে উত্তরের আশায় উদ্গ্রীব হয়ে আছে শান্ত। মুখাবয়ব দেখে মনে হচ্ছে গুরুত্বর প্রশ্ন করেছে ছেলেটা। সারফারাজ ওদের কথা ইন্দ্রিয় শ্রবণে নিল না। নিজের শরীরে লালচে ভাব পড়ে গেছে অনেক আগে। আর কিছু হওয়ার আগেই ওয়াশরুমে চলে যাওয়া যায়। এদিকে নূর বেশ স্বাভাবিকভাবেই বলল, নানা বলে ডাকি। প্রথম দিকে স্যার ডাকতাম, পরবর্তীতে সোহানির জোরাজুরিতে এবারও শান্ত বিষম খায়। আগের বারে ন্যায় উদ্গ্রীবতা না দেখিয়ে জগ থেকে পানি নেওয়ার জন্য যায় নূর। আকস্মিকভাবে এবারও হাত থেকে পড়ে যায় জগ পড়ে মুহূর্তের মধ্যে জগ ভেঙে পানিতে সারা ঘর প্রায় ভেসে যায়। আজকেই নূরের সাথে সব অযাচিত ঘটনা ঘটেছে কেন? না, আজকে নূরকে নির্ঘাত কাজ চিবিয়ে খাবে এই লোক ভেবেই পানি মোছার জন্য এগোনোর আগে সারফারাজ ওয়াশরুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়। কিন্তু বিপত্তি ঘটে সেই মুহূর্তে। টাইলসের ওপর পা দেওয়ার সঙ্গে সঙ্গে পা পিছলে সোজা নূরের গায়ে ওপরে পড়ে যায় সারফারাজ। ভয়ে চোখ বন্ধ করে নেয় মেয়েটা। বিশাল আকৃতির ন্যায় শরীরের নিচে চুনুপুটির আকৃতির ন্যায় শরীরটা চাপা পড়ে যায়। সারফারাজও অবাক হয়ে আসে। নূর ভয়ে এবার নিঃশ্বাসটাও বন্ধ করে নেয়। নূর নিচে পড়ার কিছু কাছের টুকরো হয়তো পিঠে লাগে, তবে ভয়ে চিৎকার করার ফুসরতটুকু হলো না মেয়েটার। এইদিকে শান্তর এইবার মনে হচ্ছে পাপকর্ণ হলে মন্দ হতো না। বেশ ভালোই সিনেমাটিক জিনিস সামনে দৃশ্যমান হচ্ছে। এই মুহূর্তে এনাকে খুব মিস করছে শান্ত। এনা থাকলে আর এক দফা কিছু হতো, কিন্তু এনা নেই। এনা তার মামার বাসায় গিয়েছে সন্ধ্যায়। এনার বাবার বাড়ি ইন্ডিয়া হলেও মায়ের বাড়ি বাংলাদেশে। আপাতত এনাকে এক সাইডে রাখলো মাথার। কিন্তু এরপর কি হবে? নূর কি আস্ত থাকবে? উঠো ইডিয়েট, চিৎকার দিয়ে বলল সারফারাজ। ধ্যান ভঙ্গ হলো নূরের। এমন তো অবস্থায় নূরের মনে হলো একেই বুঝি বলে মরার ওপর খাড়ার গা। সারফারাজের চিৎকার শুনে আরেক দফা ভূমিকম্প। সময় জাগতিক সকল কিছু যেভাবে কাঁপে, নূরও তেমনভাবে থরথর করে কাঁপতে লাগলো। কিভাবে উঠব ভয়ে ভয়ে জানতে চাইল। সারফারাজের এবার দৃষ্টি গোচর হলো সারফারাজের নিচে নূর। সারফারাজ উঠে দাঁড়ায়, নূরের দিকে রক্তিম চোখ নিক্ষেপ করে আসে। সারফারাজ কোনো রকমের উঠে দাঁড়ায়। শান্ত এবার যেন পাথরের ন্যায় হয়ে গেল। ইস, আজকে মেয়েটাকে নির্ঘাত রান্না ছাড়াই কাঁচা চিবিয়ে খাবে ভেবে শান্ত ভয়ে ডোক গিলে। নূরও কাঁপতে কাঁপতে দাঁড়ায়, উঠে এগিয়ে যায় সারফারাজকে ধরার জন্য। তার আগেই চিরাচরিত গম্ভীর স্বরে আওড়ায়, আউট! সারফারাজের হুঙ্কার মিশ্রিত কণ্ঠে দু কদম পিছিয়ে যায় নূর। এই যাত্রা বেঁচে গেলে এই দানব মুখ লোকের সামনে কখনোই আসবে না। নূরকে এবার ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে সারফারাজ ধীরে ধীরে এগিয়ে যায় মেয়েটার দিকে। নূর সারফারাজের এগোনো দেখে ভয়ে পিছু হটে। নূর পালা। নিজেকে বাঁচাতে চাইলে এই ভাগের থাকবা থেকে পালা, নূর পালা। মনে মনে এই কথা বললেও নূরের পা দুটো যেন অটল।
জড়বস্তুর ন্যায় স্থির দাঁড়িয়ে আছে। কি আশ্চর্য! নূরের নিজের পা দুটো যেন নূরের বিপক্ষে অবস্থান নিয়েছে। মনের কোনো কথাই যেন ইন্দ্রিয় শ্রবণ হচ্ছে না। ভাইয়া, আমি বলছি কি? শান্তর দিকে অগ্নিদৃষ্টিতে তাকাতেই কণ্ঠ নানি ভেদ করে আর কোনো শব্দ উচ্চারিত করতে পারল না। শান্ত। সারফারাজকে শান্তর দিকে তাকানো দেখেই এই সুযোগটা লুফে নেয় নূর। নূর আর দাঁড়ালো না। বাঘের ভয়ে হরিণ যেমন ছুটে, সারফারাজের ভয়ে নূরও তেমন দৌড়ে ছুটে পালায়। আচমকা দৌড়ে এসে নিজেকে সামলে স্থির করার আগেই ব্রেক ফেল গাড়ির মতো কার সাথে যেন ধাক্কা খায়। গেল কোমরটা বোধহয় গেল। বলতে বলতে ব্যথার তোর মুখটা উপরে তুলে সোহানি, এই গাদি সারের মতো এমন দৌড়াদৌড়ি করছিস কেন? তোর জন্য আমার কোমরটা মনে হয় ভেঙেই গেল। নূর পড়ল বিপাকে। আজকে এমন হচ্ছে কেন সব? উফ, ভেবেই দাঁত দিয়ে নখ কামড়াতে থাকে। সোহানি উঠে দাঁড়ালো। নূরের মাথায় জোরে চাটি মারে। এভাবে ছুটছিলি কেন? মনে হচ্ছে বাঘতে তাড়া করেছে। বাঘের চেয়েও ভয়ঙ্কর কিছু। নূর মিকি হেসে বলল, একটু জোরে হাঁটাই ব্যালেন্স ঠিক রাখতে পারিনি, তাই ধাক্কা লাগলো। সস কি তখন থেকে সস করে যাচ্ছিস? তোতলানো শুরু করলি কবে থেকে? না মানে সরি। সোহানি আর কথা বাড়ালো না। নূরের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে সামনের দিকে। চল কোথায়? তোকে মামার সাথে পরিচয় করিয়ে দিব আর সরি বলে দিব তোর হয়ে। মামাকে রাগী মনে হলেও অনেক ভালো কথা বললে বুঝতে পারবে না। চিৎকার দিয়ে উঠল নূর। নূরের চিৎকার শুনে ধর ফরিয়ে উঠল সোহানি। কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন? আমি যাব না। কেন যাবি না? কাজ আছে। প্লিজ, অন্য কোনো দিন যাব। ভয়ে ভয়ে বলো নূর। ভয়ের কিছু নেই, আমি আছি তো। দেখবি মামা খুব ভালো। একটুও বকবে না। এক প্রকার টেনে হিঁচড়ে নূরকে নিয়ে যায় সোহানি। মামা দেখো কাকে নিয়ে এসেছি। বলেছিলাম না একজনের সাথে পরিচয় করিয়ে দিব। সোহানের কথা শুনে গাড় ঘুরিয়ে তাকায় সারফারাজ। নূরকে দেখে রাগটা যেন আবার মাথা চাড়া দিয়ে উঠল। এদিকে শান্ত ভয়ে ভয়ে একবার নূরকে দেখছে তো আরেকবার সারফারাজকে। কি হবে এখন আল্লাহ মাবুদ। সোহানি ভিতরে আসে। মামা ও নূর। পুরো নাম নূরজাহান নূর, আমার বেস্ট ফ্রেন্ড। ওই যে তুমি যাকে থাকার জন্য অনুমতি দিয়েছিলে সে। তখনও ইচ্ছে করে তোমার গায়ে পানি ফেলেনি। ওর হয়ে আমি সরি বলছি। প্লিজ নূরকে এবারের মতো। গল্প তাকদীর।